আসসালামু আলাইকুম, আমি তানভীর আল রাজি খান। বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা মেডিকেল কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী হিসেবে। প্রথমেই জুরি বোর্ডের সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং অতিথিবৃন্দের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই আমাকে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রেজেন্টেশন দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। তো স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনের যে 7টি স্তম্ভ, প্রথম স্তম্ভের ধারাবাহিকতায় এখন আমরা অগ্রসর হব দ্বিতীয় স্তম্ভ, এবং সেটি হচ্ছে নেতৃত্ব, সুশাসন এবং কর্মসংস্কৃতি। তো এখানে প্রথমে একটি প্রশ্ন এসে যায় যে আমাদের দেশে সকল ক্ষেত্রে কি সুশাসনের বাস্তবায়ন ঘটছে? কিন্তু আমাদের রিসেন্ট হিস্ট্রি কিন্তু সেটা বলছে না। রিসেন্ট জরিপগুলোতে দেখা যাচ্ছে আমরা দুর্নীতির দিক থেকে শীর্ষ অবস্থানে অবস্থান করছি, এবং আমাদের করা জরিপেও একই রকম ফলাফল উঠে এসেছে। আমরা দেখতে পাচ্ছি হাসপাতালের বিভিন্ন সেবা নিতে গিয়ে ঘুষ, দালাল, অনিয়ম, দুর্নীতির সম্মুখীন হচ্ছেন প্রায় 90% মানুষ, কিন্তু খুব অল্প শতাংশ মানুষই এর বিরুদ্ধে অভিযোগ করে তার সুষম সমাধান পেয়েছেন এবং আংশিক সমাধান পেয়েছেন, এবং স্বাস্থ্য তথ্য ও অধিকার নিয়ে স্বচ্ছভাবে সেবা পাননি বলেই অধিকাংশ মানুষ জানিয়েছেন। তো এ বাস্তবতায় আমাদের করণীয় কি? আমাদের প্রথমেই রাজনৈতিক বলয় মুক্তকরণ কর্মসূচি অংশগ্রহণ করতে হবে। তো এক্ষেত্রে রাজনৈতিক অনুকম্পা ব্যতীত একজন মানুষকে তাদের যোগ্যতা ও সাফল্যের ভিত্তিতে পদায়ন ও প্রমোশন নিশ্চিত করতে হবে, এবং একটি স্বচ্ছ সুস্থ স্বাস্থ্য কাউন্সিল গঠন করতে হবে। পরবর্তীতে আমাদের প্রত্যেকটি হসপিটালের সামনে একটি অভিযোগ বাক্স স্থাপন করতে হবে এবং গোপন ও স্বয়ংক্রিয় হটলাইন চালু করতে হবে, যেটি 24 ঘন্টা দিনরাত চালু থাকবে, এবং সেখানে রোগীরা তাদের ফিডব্যাক জানাতে পারেন, তাদের অভিযোগ জানাতে পারেন। এর পাশাপাশি একটি স্বচ্ছতা পোর্টাল বা ওয়েব বেসড সিস্টেম চালু করতে হবে। এই সিস্টেমের মাধ্যমে রোগীরা হাসপাতাল তাদের প্রাপ্য সেবা সম্পর্কে ফিডব্যাক জানাতে পারবেন। পরবর্তী স্তম্ভ, স্বাস্থ্য জনবল ব্যবস্থাপনা। 18 কোটি জনগণের আমাদের এই বাংলাদেশ, কিন্তু এই 18 কোটি মানুষের জন্য কি পর্যাপ্ত পরিমাণে ডাক্তার রয়েছে? দেখা যাচ্ছে আমাদের দেশে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী ডক্টর টু পেশেন্ট রিকমেন্ডেড রেশিও হচ্ছে 1:1000, কিন্তু বাংলাদেশে প্রতি 1600 জনের জন্য একজন করে ডাক্তার রয়েছে। তাহলে অবশ্যই এখানে আমাদের ডাক্তারের ঘাটতি রয়েছে, এবং আমাদের প্রাপ্য জরিপেও আমরা একই রকম ফলাফল পেয়েছি। প্রয়োজনের সময় বেশিরভাগ মানুষ জানিয়েছে যে ডাক্তার পাওয়া যায়, কিন্তু গ্রামীণ এবং দুর্গম অঞ্চলে ডাক্তারের উপস্থিতি হতাশাজনক, এবং প্রয়োজনের সময় নার্স বা টেকনিশিয়ানও পাওয়া যায় না বলেই বেশিরভাগ মানুষ জানিয়েছেন। তো আমাদের এক্ষেত্রে করণীয় কি? আমাদেরকে ডাইনামিক শিফট এবং রোটেশন সিস্টেম প্রবর্তন করতে হবে। একটি দিনের বিভিন্ন অংশকে আমরা বিভিন্ন সেগমেন্টে ভাগ করে স্বাস্থ্যসেবা কর্মীদের মধ্যে সুষমভাবে বন্টন করে দিতে পারি। এতে করে ইন্ডিভিজুয়াল ওয়ার্কলোড কমবে এবং সেবার গুণগত মান বৃদ্ধি পাবে। এর পাশাপাশি একটি খুবই কনসার্নিং ব্যাপার, বর্তমানে চিকিৎসকরা পেশেন্টের সেবা দিতে গিয়ে পেশেন্টের হাতেই মার খাচ্ছে। তাহলে ডাক্তারের সুরক্ষা কোথায়? ডাক্তারের সুরক্ষা নিশ্চিত করার জন্য অনতিবিলম্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে একটি হেলথ পুলিশ টিম গঠন করতে হবে। আচ্ছা, আমাদের দেশে পেশেন্টদের একটি কমন অভিযোগ হচ্ছে ডাক্তাররা সময় দিতে চান না, ডাক্তাররা কথা শুনতে চান না, ডাক্তাররা বেশি বেশি টেস্ট দেন। তাহলে এটার সমাধান কি? দেখা যাচ্ছে ঢাকা মেডিকেল কলেজে আউটডোরে একজন ডাক্তারকে দিনে গড়ে প্রায় 100-র উপরে রোগী দেখতে হচ্ছে। তাহলে তারা সময় ম্যানেজমেন্ট করবেন কিভাবে? এটার জন্য রোগীর প্রয়োজন অনুযায়ী আমাদেরকে ডাক্তার এবং নার্সের সরবরাহ বাড়াতে হবে। তার পাশাপাশি যোগাযোগ ও রোগীর সম্পর্ক উন্নয়নের জন্য ডাক্তারদেরকে বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার এগুলোর আয়োজন করার মাধ্যমে কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টের দিকে নজর দিতে হবে, যেন তারা কাউন্সেলিংটা আরো ভালো করে করতে পারেন, এবং রোগীর সাথে র্যাপো বিল্ড আপের দিকে তাদের নজর দিতে হবে। আরেকটি বিষয়, আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মকে একটি জ্ঞানী প্রজন্ম হিসেবে তৈরি করতে পারি, সেটার জন্য আমরা স্কুল হেলথ প্রোগ্রামে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের বিভিন্ন কমিউনিকেবল এবং নন কমিউনিকেবল ডিজিজ সম্পর্কে জানাবো এবং তাদেরকে দুর্যোগ মোকাবিলা সম্পর্কে ধারণা দিব। পরবর্তী স্তম্ভ, স্বাস্থ্য জনসেবায় শিক্ষা ও প্রশিক্ষণ। আমরা যেহেতু মেডিকেল পার্সোনেল, আমরা যেটা ফিল করি যে শিক্ষার্থীর তুলনায় শিক্ষকের সংখ্যার ভারসাম্যহীনতা বিদ্যমান, এবং সেটি ঢাকার বাইরের মেডিকেলগুলোতে বেশ প্রকট। এর পাশাপাশি আমাদের গবেষণাজনিত বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে, এবং বর্তমান মেডিকেল কারিকুলামের সাথে খাপ খাইয়ে নিতে গিয়ে মেডিকেল স্টুডেন্টরা বার্ন আউট হয়ে যাচ্ছে। সে কারণে মেডিকেল স্টুডেন্টরা বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিতে অংশ নেওয়ার আগ্রহ হারিয়ে ফেলছে। তাহলে আমাদের করণীয় কি? আমাদেরকে ইন্টারঅ্যাক্টিভ এবং সিস্টেম বেসড কারিকুলাম প্রণয়ন করতে হবে। সাবজেক্ট বেসড থেকে সরে এসে আমাদেরকে সিস্টেম বেসড পড়াশোনার দিকে এগোতে হবে। বর্তমানে আমাদের ঢাকা মেডিকেল কলেজে সিমুলেশন ল্যাব আছে, কিন্তু বাংলাদেশের সবগুলো মেডিকেল কলেজেতে নেই।
তো এটি যদি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে শিক্ষার্থীরা তাদের বইয়ের পুঁথিগত বিদ্যাকে বাস্তব জীবনে কাজে লাগানোর একটি ব্যাপক ধারণা অর্জন করতে পারবে। এর পাশাপাশি আমাদের দেশে দেখা যায় গুটি কয়েক টিম বিদেশে যায় বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রামে বা রিসার্চ প্রপোজালে, রিসার্চ কনফারেন্সে অংশগ্রহণ করতে। এটি যদি সম্প্রসারণ করা সম্ভব হয় তাহলে উন্নত বিশ্বে কিভাবে জনসেবা দেওয়া হচ্ছে সেটি আমাদের দেশে কিভাবে বাস্তবায়ন করা সম্ভব সে সম্পর্কেও আমরা একটা আইডিয়া পাবো। লাস্ট বাট নট দ্য লিস্ট, গবেষণা। আমাদের দেশে গবেষণাকে তেমনভাবে উদ্বুদ্ধ করা হয় না, কিন্তু আমরা যদি একটি উন্নত জাতি চাই আমাদেরকে বিশ্বমানের গবেষক তৈরি করতে হবে। এটার জন্য স্বাস্থ্য বাজেটের একটি নির্দিষ্ট অংশ গবেষণার জন্য বরাদ্দ রাখতে হবে এবং ডাক্তারদের ওয়ার্কলোড কমিয়ে কিভাবে গবেষণার সুযোগ করে দেওয়া যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। একটি কথা বলে শেষ করি, একটি শিশু যখন জন্ম নেয় দেখা যায় বাবা মা চিন্তা করে আমার সন্তান বড় হয়ে ডাক্তার হবে, আমার সন্তান বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে। তো আমরা চাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্ম থেকে যেন এই ব্যাপারটা চালু হয়, আমাদের পরবর্তী প্রজন্মের এক ঝাঁক মেধাবী মুখ যেন গবেষণা খাতে নিজেদের আত্মনিয়োগ করে। ধন্যবাদ সবাইকে।